কারেন্ট কি? এইটা কারেন্ট কি? এক্স্যাক্টলি কোন পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে। যদি আরেকটু স্পেসিফাই করো, নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলা হয়? কারেন্ট বলা হয়। তার মানে ইলেকট্রন প্রবাহের হারকে আমরা কি বলতেছি? কারেন্ট বলতেছি। এবার আসো, ঠিক আছে ভাইয়া, ইলেকট্রন প্রবাহের হারই তো হচ্ছে আমাদের চার্জ। তাহলে তোমাদের কিছু প্রশ্ন করবো যে এইরকম কেন হইলো। যেমন ধরো এটা আমরা একটা কন্ডাক্টর, ধরো সাপোজ এটা ধরো কপার ওয়্যার। সো কপার ওয়্যারের ভেতরে এরকম অসংখ্য কি আছে? অ্যাটম আছে। এই 1 মিলিমিটারে তুমি একটা কপার নিলে ওর মধ্যে বিলিয়ন বিলিয়ন কি থাকবে? অ্যাটম থাকবে। সো আমরা কয়েকটা দেখাইছি জাস্ট। সো এই ইলেকট্রন গুলা কি? এই যে এগুলা কি কপারের শেষ কক্ষপথের ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, রাইট? আচ্ছা, আমি যদি এখন এই যে এখান থেকে একটা টাইলস নিই, টাইলসের একটা চিকন লম্বা জিনিস নিয়ে এই পাশে ব্যাটারি লাগালাম, এই পাশে লাইট লাগালাম, জ্বলবে? কেন জ্বলবে না? ওর মধ্যে ইলেকট্রন নাই? ইলেকট্রন আছে, কিন্তু এই ইলেকট্রন গুলা কি করতে পারবা না তুমি? প্রবাহিত করতে পারবা না। কেন ভাই? ইলেকট্রন তো আছে। কেন আমি কপারের তামার তারে দিলেই এর মধ্যে ইলেকট্রন যাচ্ছে, আর কেন আমি টাইলস দিলে এর মধ্যে যাচ্ছে না? এক্স্যাক্টলি, এটা হচ্ছে রাইট আনসার, যে ফ্রি ইলেকট্রন লাগবে। কি ইলেকট্রন লাগবে? ফ্রি ইলেকট্রন লাগবে, অথবা এমন পরিবাহীর প্রয়োজন যেখানে অল্প একটু এনার্জি দিলেই তার ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলা কোথায় চলে যাবে? কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এই ব্যান্ড কি, এগুলো ইলেকট্রনিক্সে আমরা বিস্তারিত পড়বো, এখন না বলি। সো ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এই ধরনের পদার্থকে আমরা কি বলি? কন্ডাক্টর বলি। সেগুলা কি বলতো? যাদের শেষ কক্ষপথে 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে। 1, 2 অথবা 3টি ইলেকট্রন যাদের শেষ কক্ষপথে থাকে। কক্ষপথ তো বুঝি সবাই, এসএসসিতেই পড়ে আসছি, আলাদাভাবে বোঝানোর কিছু নাই। এখন আবার পড়বা, সমস্যা নাই, অনেক বেশি পড়বা এখন। সো এগুলো বুঝে যাবে। তো শেষ কক্ষপথে যাদের 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন আছে তারাই কি? কন্ডাক্টর। এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য, শুধু ইলেকট্রন থাকলে যে সে পারফেক্ট কন্ডাক্টর এমন তো না। অনেক কিছুরই তো শেষে 1টা, 2টা, 3টে ইলেকট্রন আছে। তাহলে আমরা কেন এই তামাই ব্যবহার করছি? কারণ তো আছে কিছু, সেগুলো আলাদা পড়াশোনা, সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। অনেকগুলো কারণ আছে তার, যে ফ্লেক্সিবিলিটি ঠিকঠাক মতো আছে কিনা, তার টেনসাইল স্ট্রেংথ ঠিকঠাক মতো আছে কিনা, সে কতটুকু টান সহ্য করতে পারে। পরিবাহিতা হয়তো বা দেখা যাচ্ছে এর থেকে আরেকটা পদার্থের বেশি ভালো, কিন্তু ওর কি ভঙ্গুর, চলবে? সেটা চলবে না, তার ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আবার আরেকটা আছে, ঠিক আছে, তার পরিবাহিতাও বেশি, আবার ফ্লেক্সিবিলিটিও বেশি, তারপরে সেটা ব্যবহার করতে পারবো না। কেন? ওইটার দাম অনেক বেশি। তুমি কি পরিবাহী হিসেবে সোনা ব্যবহার করতে পারবা? কি পসিবল? তার অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে তারপরে একটা পারফেক্ট কন্ডাক্টর চুজ করা হয়, যে এটা আমার জন্য পারফেক্ট। তো সেই হিসেবে এখন পর্যন্ত পারফেক্ট কে? কপার। ঠিক আছে। আচ্ছা, এখন আসি, ইলেকট্রন প্রবাহিত হলে সেটাকে আমরা কি বলতেছি? কারেন্ট বলতেছি। তাহলে এখন আমারে তোমরা বলবা যে, ধরো আমি বললাম যে, ধরো এখানে আমি একটা লাইট সংযুক্ত করলাম, ঠিক আছে? ধরো এটা একটা ডিসি লাইট, হ্যাঁ, এখানে আমি একটা ব্যাটারি দিছি 5 ভোল্টেজের। সো বলো, এখানে যদি আমি এখন বলি যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, তোমরা কি বলবা? কারেন্ট সবসময় কোন দিক থেকে বের হয়? পজিটিভ থেকে। এটাই তো বলবা, রাইট? কিন্তু এখন আমাকে বলো, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কোনটা? এইটা। পজিটিভ টার্মিনাল কোনটা? এইটা। নেগেটিভ টার্মিনাল মানে কি? এখানে নেগেটিভ চার্জ জমা হয়ে আছে। তার মানে কি জমা হয়ে আছে? ইলেকট্রন জমা হয়ে আছে। মানে পজিটিভ চার্জ কার? হোলের চার্জ হচ্ছে পজিটিভ। তার মানে এখানে ইলেকট্রনের অভাব আছে। হোল কাকে বলা হয়? ইলেকট্রনের অভাব। ইলেকট্রনের, হোল কিন্তু আলাদা কোনো বস্তু না, তুমি এটাকে ডিফাইন করতে পারবে না। যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু নাই, সেটাই কি? পজিটিভ চার্জ, সেটাই হোল। তাহলে এই যে এখানে হোল আছে, এখানে কি আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রন ভাই কোথায় আছে? এখানে আছে। এই যে কন্ডাক্টরটা তুমি কানেক্ট করলা, এই কন্ডাক্টরের মধ্যেও কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। এইবার কি হবে? এই আমরা কি জানি, একই ধর্মী দুইটা চার্জ একে অপরকে কি করে? বিকর্ষণ করে। ছোটবেলায় চুম্বক নিয়ে খেলছি না, যে একদিকে দিলে বিকর্ষণ করতেছে, আরেকদিকে দিলে আকর্ষণ করতেছে। কেন? কারণ একই ধর্মী চার্জ হলে তারা একে অপরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে যে ঘটনাটা ঘটে এখানে, যে এইখানে যে নেগেটিভ চার্জ গুলো জমা হয়ে আছে, এবং এই যে কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল, মুক্ত ইলেকট্রন গুলো ছিল, এরা একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে, যার ফলে ইলেকট্রন গুলো সামনের দিকে যাবে। তাহলে এবার বলো, ইলেকট্রন ফ্লো হচ্ছে কোন দিকে? এই দিক থেকে এইদিকে না? তাহলে তোমরা যে বলো কারেন্ট এদিক থেকে এদিকে যায়, একটু আগেই বললা যে ইলেকট্রনের প্রবাহই কি? কারেন্ট। বলছো কিনা সবাই? এখন ইলেকট্রন প্রবাহ হচ্ছে এদিক থেকে এইদিকে না, আবার কেউ বললো না যে ভাই এদিক থেকে হচ্ছে, জীবনেও হচ্ছে না এদিক থেকে। এদিক থেকে আকর্ষণ করে। এটা কি চার্জ? পজিটিভ চার্জ। এখানে তারের মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে, রাইট? সো এই তারের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। এখানে ইলেকট্রনের অভাব আছে, ইলেকট্রন গুলো সেখানে যাবে। তার মানে ইলেকট্রন গুলো কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে কেন বলো না কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে? কে বলতে পারবা? কি কি যেন বলছিলা? ইলেকট্রন যেদিক থেকে প্রবাহিত হয়, কারেন্ট তার বিপরীত দিক। কেন?
আমরা তো জানি ইলেকট্রনের প্রবাহই কারেন্ট, রাইট? তাহলে কেন এটা মনে রাখতেছি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়? ভাই বলতে পারবা? ওকে, এটাকে বলা হয় সাইন কনভেনশন, কনভেনশনাল সাইন, অর্থাৎ কারেন্টের কনভেনশনাল সাইন। কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত চিহ্ন। সো প্রচলিত একটা ধারণা যে কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যায়। কেন এই প্রচলিত ধারণাটা আসলো সেটা সম্পর্কে যদি একটু বলি আমরা। আচ্ছা, তার আগে একটু আমরা ইলেকট্রনের ইয়েটা দেখে নিই। যে আমরা একটু আগে যেটা বলতেছিলাম ইলেকট্রনের প্রবাহ কারেন্ট, সেখানে এটা আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে এইদিকে ইলেকট্রন গুলো প্রবাহিত হচ্ছে। সো এটাকে কি ডিরেক্ট করছি? ইলেকট্রনের ফ্লো। আর উল্টা দিকে দেখো কি দেখাইছি, কনভেনশনাল কারেন্ট মানে প্রচলিত কারেন্ট। অর্থাৎ নেগেটিভ দিকে পজিটিভের দিকে ইলেকট্রন যাবে, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে। আর এটাকে যদি আমরা আরো অ্যাটমিক লেভেলে গিয়ে দেখতে চাই, একদম অ্যাটমিক লেভেলে, তাহলে এইটা যে প্রত্যেকটা কপারের তারের মধ্যে এরকম অসংখ্য কি থাকবে? অণু পরমাণু থাকবে। এদের ওই যে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন এভাবে ছোটাছুটি করবে, এর ইলেকট্রন এখানে, এর ইলেকট্রন এখানে, এর ইলেকট্রন এখানে, এভাবে একের পর এক ইলেকট্রন ফ্লো হওয়ার মাধ্যমে কি হবে? ইলেকট্রিসিটি জেনারেট হবে, আমাদের ইলেকট্রন ফ্লো হবে। সার্কিটটা যদি জাস্ট কমপ্লিট করতে পারি আমরা, তাহলে এরা ফ্লো হবে। আর তোমার কি মনে হয় জাস্ট একটা তারের মধ্যে সবসময় এভাবে ইলেকট্রন ফ্লো হয়? এমনি এমনি এরা ফ্লো হচ্ছে? এদেরকে একটা কি দিতে হচ্ছে? ধাক্কা দিতে হচ্ছে। এই ধাক্কাটাই কি? ভোল্টেজ। তোমরা তো ভালোই পারো দেখি। এই ধাক্কাটাই কি? ভোল্টেজ। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো সামনে। তো এখন আসি জাস্ট ইলেকট্রিসিটি নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, সেটাই দেখি। সো এটাকে যদি আমরা একটা সার্কিট লেভেলে দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের সার্কিট। যখন এই সুইচটা ওপেন থাকবে তখন ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে, সুইচটা ওপেন বন্ধ হয়ে যাচ্ছে, সুইচটা আবার লাগাচ্ছি ফ্লো হচ্ছে। কেন? কেননা তখন সার্কিটটা কমপ্লিট হচ্ছে, রাইট? কমপ্লিট না হলে এই ইলেকট্রন গুলো কি হবে না? ফ্লো হবে না। কারণ ইলেকট্রন ফ্লো হতে গেলে এর পথ তো লাগবে। তুমি যদি এখানে পথটাই বন্ধ করে দাও, খুলে দাও, যাবে কিভাবে? এই দিক থেকে বিকর্ষণ করা লাগবে, এই দিক থেকে আকর্ষণ করা লাগবে, তবে ইলেকট্রনটা ফ্লো হবে। মাঝখানে যদি একটা তার তুমি ছিঁড়ে দাও, ইলেকট্রন গুলো আর ফ্লো হবে? হবে না। তার মানে একটা সম্পূর্ণ পথ লাগবে আমাদের ইলেকট্রন কি হতে? ফ্লো হতে। সবই বুঝলাম। এই যে এদিক থেকে, এখানেও কি দেখাইছি? এদিক থেকে ইলেকট্রন ফ্লো হয়েছে, দেখাচ্ছে না? তাহলে আমরা কেন বলি যে এই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে? আসতেছি। এরপরে দেখো এইখানে আমরা কি দেখাইছি? পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে, রাইট? দেখাইছি না পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে? তো পজিটিভ চার্জ আসলে ফ্লো হয় না, তারপরেও দেখাইছি কেন। আসলে নেগেটিভ চার্জ এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এইটার অর্থই হচ্ছে পজিটিভ চার্জ এই দিক থেকে এইদিকে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিই। আসলে আগে বুঝতে হবে ইলেকট্রন কি আর পজিটিভ চার্জটা কি, হোলটা কি। যেখানে ইলেকট্রন থাকবে না, একটা ফাঁকা জায়গা তৈরি হবে, সেটাই কি? একটা হোল। ধরো তোমরা সবাই চেয়ারে বসে আছো না, তোমরা এক একটা ইলেকট্রন, রাইট? তোমরা এক একটা ইলেকট্রন। এবার ধরো এই চেয়ারটা ফাঁকা আছে না, এরা তিনজন ইলেকট্রন, ওখানে একটা চেয়ার ফাঁকা আছে, পজিটিভ চার্জ আছে, আমি ওরে এখান থেকে এখানে নিয়ে গিয়ে বসালাম। তার মানে ফ্লো হলো কে? ইলেকট্রন। এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? তার মানে দেখতে কেমন মনে হবে বলতো? যে ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল আর পজিটিভ চার্জটা এখানে আসলো। আসলে কি পজিটিভ চার্জটা এখানে আসছে, কিন্তু এখানে একটা পজিটিভ চার্জের তৈরি হয়েছে। আবার এই জায়গায় এবার ফাঁকা, আমি একে আবার এখান থেকে তুলে এনে এখানে বসালাম, মানে এই ইলেকট্রনটা এখানে জাম্প করলো, তাহলে এই ফাঁকা জায়গাটা এখানে চলে গেল না? আসলে ফাঁকা জায়গাটা ওখানকারই, ফাঁকা জায়গাটা ফ্লো হয় নাই। কিন্তু তুমি যদি এটা স্পিডে করো, যে অনেক স্পিডে ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, তোমার কাছে দেখতে কি মনে হবে? পজিটিভ চার্জ গুলো এদিকে যাচ্ছে। তার মানে ইলেকট্রন যেদিকে যায় পজিটিভ চার্জ বিপরীত দিকে যায়, এটা আমরা ধরে নিতে পারি। আসলে পজিটিভ চার্জ ফ্লো হয় না, কিন্তু দেখতে মনে হবে কি পজিটিভ চার্জ গুলো ফ্লো হচ্ছে। উদাহরণটা বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এইবার আসি কেন এইটাকে কারেন্ট না বলে এটাকে কারেন্ট বলা হচ্ছে। কেননা যখন আমাদের ইলেকট্রিসিটি আবিষ্কার হচ্ছিল, একদম বিগিনার যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হচ্ছে, ওই সময়ে ইলেকট্রনের অস্তিত্বই ছিল না। বলতে পারো ভাই এটা আবার কেমন কথা, ইলেকট্রনের অস্তিত্ব ছিল না? ইলেকট্রনের অস্তিত্ব ছিল, কিন্তু আমরা জানতাম না। ওই সময় পর্যন্ত বিজ্ঞানীরা ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করতে পারে নাই, যার ফলে তাদের মধ্যে একটা ধারণা ছিল যে পজিটিভ চার্জের ফলেই কি প্রবাহিত হয়? কারেন্ট প্রবাহিত হয়, পজিটিভ চার্জটাই ফ্লো হয়। সেটাই এখানে দেখানো হয়েছে যে পজিটিভ প্রান্ত থেকে, ধনাত্মক প্রান্ত থেকে পজিটিভ চার্জ প্রবাহিত হচ্ছে, এবং সেটাকেই তারা কি ধরে নিছিল? কারেন্ট ধরে নিছিল। আজ পর্যন্ত সেটাকেই কারেন্ট ধরে নিয়ে আমরা হিসাব করে থাকি। আমি বলতে পারো ভাই একটা ভুল ধরা পড়ছে, তারপরেও কেন ঠিক করি না? রাইট? এই কারণে ঠিক করি না যে এটা আসলে কোনো ভুল হিসাবে বিবেচনা করা হয় না। এইটা জাস্ট কি নির্দেশ করে যে কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে নাকি এই দিক থেকে এইদিকে যাচ্ছে। এখন কেন এটাকে চেঞ্জ করা হলো না? কেননা এইটা ধরেই আমাদের ইলেকট্রিক্যালের যত অনেকগুলো সূত্র এইটা ধরেই আসলে ডিফাইন করা হয়ে গেছিল।
এই যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, এইটা দিয়েই হাজার হাজার বই লেখা হয়ে গেছিল, এইটা দিয়ে অনেকগুলো তত্ত্ব স্থাপন করা হয়েছিল, যার ফলে এটা যদি চেঞ্জ করতে যেত পরবর্তীতে যে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, সবগুলো তত্ত্ব আবার ঘাটাঘাটি করে পরিবর্তন করা লাগতো। এমন অনেক বিজ্ঞানী ছিল যারা মারা গেছে, ওদের তত্ত্ব কে পরিবর্তন করবে? জানি এই যে একটা প্রবলেম, এবং মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা যায়, এই জন্য এটা এখন পর্যন্ত প্রচলিত আছে, তবে আমেরিকাতে কিন্তু এটা প্রচলিত নাই। বুঝতে পেরেছো? আমেরিকাতে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকেই কারেন্ট ধরে নেওয়া হয়, বাট বাকি পুরো পৃথিবী ধরে নেয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাচ্ছে। এটা ধরেই যত থিওরি, যত বই, সবগুলো এটার উপরেই নির্ভরশীল। তার মানে যদিও আমরা জানলাম যে কারেন্ট আসলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, বাট আজকে এই ক্লাস পর্যন্তই, এরপরে আর এটা মনে রাখা যাবে না। অঙ্ক করতে গিয়ে আবার এটা করা যাবে না যে কারেন্টের দিকে যাচ্ছে, তাইলে কিন্তু তোমার কোচিং এ বলো, ডুয়েট অ্যাডমিশন বলো, সব জায়গায় কাটা দিবে। মানে তোমাকে জানা সত্ত্বেও কি ধরে নিতে হবে? পজিটিভ থেকে নেগেটিভ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সাইন কনভেনশন বা কনভেনশনাল কারেন্ট ডিরেকশন। ঠিক আছে? এইটা করা কেন চেঞ্জ করা হলো না? কেননা এইটা থাকার ফলে কোনো পরিবর্তন আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয় নাই। কেন পরিবর্তন হয় নাই, যে এই যে কেন এটা করা হয় সেটা এখানে ব্যাখ্যা করা আছে। যে ঐতিহাসিক কারণ, যে যখন আমাদের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর অন্যান্য বিজ্ঞানীরা প্রথম কারেন্টের ধারণা দিলেন, তখন ইলেকট্রন সম্পর্কে কোনো কি ছিল না, ধারণাই ছিল না। তারা অনুমান করেছিল চার্জ ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে যায়। পরে ইলেকট্রন আবিষ্কার হলেও পুরো বৈদ্যুতিক বিজ্ঞান, সূত্র, বই, ডিভাইস ডিজাইন সব কনভেনশনাল কারেন্ট ফ্লো ধরেই করা হয়েছিল, যার ফলে এটা আর কি করা হয়নি, চেঞ্জ করা হয়নি। যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। এরপরে যে কেন এটার পার্থক্য হয় না, আমরা যেরকম করলাম একটা ভুল জিনিস ধরে নিয়ে আমরা হিসাব করতেছি, তারপর কেন সমস্যা হয় না সেটা এখানে ব্যাখ্যা করা আছে। যে সূত্র, হিসাব, সার্কিট অ্যানালাইসিস সব জায়গায় শুধু কারেন্টের দিক ধরে নিয়ে কাজ করি আমরা, যে এই দিক থেকে এই দিক নাকি এই দিক থেকে এই দিক। এটা কি ডিফাইন করে? কারেন্টের দিক। ভোল্টেজের মান, কারেন্টের মান, পাওয়ারের মান, এদের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমি যদি বলি ভি ইজ ইকুয়াল টু আই আর, এখন এই আই এর মানটা আমি এই দিক থেকে এই দিক ধরি আর এই দিক থেকে এই দিক ধরি। ধরো 3 গুণন 2 করলেও 6, মাইনাস 3 গুণন 2 করলেও 6, এর ম্যাগনিটিউড কি চেঞ্জ হচ্ছে? অ্যাম্পিয়ার কত? 6 অ্যাম্পিয়ারে যাচ্ছে, জাস্ট পরিবর্তনটা কি? দিক পরিবর্তন, যে এইদিকে যাচ্ছে না এইদিকে যাচ্ছে ধরে নিছি। এই যে কোনো মেজর ইস্যু এইটা না, যার ফলে এত জটিলতার কারণে আর এটা কি করা হয় নাই, চেঞ্জ করা হয় নাই। আমরা ওই আগের কনভেনশনটা ধরেই এখন পর্যন্ত অঙ্কটা করি। বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে চলো আমাদের যে চার্জের ধারণা, আর কিছুক্ষণ ক্লাস নিয়ে আমরা শেষ করে দিব। আমাদের যে চার্জের ধারণা, এটা সর্বপ্রথম কে দিয়েছিল? চার্লস অগাস্টিন ডি কুলম্ব। এগুলো নাম উচ্চারণ করা একটু মুশকিল, চার্লস বা চার্লস বলতে পারে হয়তো, বা ওদের নাম আমি জানি না। যে চার্লস বা চার্লস অগাস্টিন ডা কুলম্ব, ওর নাম অনুসারেই চার্জের একক কি? কুলম্ব। কারেন্টের ধারণা এবং ব্যবহার করা হয় বৈজ্ঞানিকভাবে অ্যান্ড্রে ম্যারি অ্যাম্পিয়ার। এর ফলে কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। ভোল্টেজ নামটি এসেছে ইতালিয়ান পদার্থবিদ অ্যালেসান্দ্রো ভোল্টা থেকে। এই ভোল্টা থেকে কি আসছে? ভোল্ট। এই এককগুলোর নামকরণের ইতিহাস সম্পর্কে হালকা একটু ধারণা পেয়েছো? ডিটেইলস ধারণা তোমরা যখন এই শীটটা নিবা তখন পেয়ে যাবা। এখানে তোমাদের পুরো মানে এই যে ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, ওয়াট, কুলম, জুল, হেনরি, ফ্যারাড কোনটা কোন বিজ্ঞানীর নাম অনুসারে আসলে এটা দেওয়া আছে। এখান থেকে তোমরা এক মার্কও কমন পাবে না, মানে পরীক্ষা জীবনেও আসবে না। এটা জাস্ট জানার আগ্রহ থেকে দিয়ে রাখছি, তোমাদের যদি আগ্রহ হয় তাহলে দেখে রাখবে এতটুকু। এইখান থেকে একটা মার্কও পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তাহলে কেন দিছি? ওই যে জানার আগ্রহের জন্য। এবার আসো আমরা এই যে পাওয়ার, কারেন্ট এবং ভোল্টেজ, আমরা আসলে 4 বছরের ইঞ্জিনিয়ারিং তো কমপ্লিট করে ফেলছি, কিন্তু একদম বেসিক জিনিসগুলো স্কিপ করে আসছি। কেন? যে এগুলো তো পরীক্ষায় আসে না, এই কারণে স্কিপ করে আসছে, তাই না? যেমন কারেন্ট কাকে বলে ভালো ধারণা ছিল না। এবার যদি বলি ভোল্টেজ কাকে বলে ভালো ধারণা নেই, পাওয়ার কাকে বলে ধারণা নাই। তোমাদেরকে যদি পাওয়ার কাকে বলে বলতে পারবা? ভোল্টেজ কারেন্টের গুণফল। কেন? P is equal to VI, it's okay, but কেন? ওকে, সো এটা আমরা দেখবো যে কেন এরকম হলো। আমরা P is equal to VI। তো আগে আমরা দেখি যে ধরো আমাদের ভোল্টেজ, ঠিক আছে? ভোল্টেজটা কি আমরা ওয়াটার অ্যানালজির মাধ্যমে দেখবো। আসলে আজকের ক্লাসটা অনেক ছোট্ট হয়ে যাচ্ছে, অল্প সময় আসলে বেশি কিছু পড়াতে পারবো না। সো আজকের ক্লাসটা অসম্পূর্ণই বলতে পারো। আমরা আগামী ক্লাসটা সম্পূর্ণ ক্লাস নেবো আর কি। সো আজকের ক্লাসটা মোটামুটি অসম্পূর্ণ বলা যেতে পারে। আমার তো ঠান্ডা লাগে নাকি, তোমাদের কি লাগে না নাকি? বন্ধ করে দিই? হ্যাঁ আচ্ছা, 5 মিনিট ক্লাস আছে, আমরা অফ করে দিতে পারি। আমার ঠান্ডা লাগছে আর কি, আমি জানি না তোমাদের কি লাগছে। ওইখান থেকে একজন একটু রিমোট আছে, ওইটা একটু অফ করে দাও। হ্যাঁ, ওই যে ডেস্কের উপরে রিমোট, ওটা একটু
ও আচ্ছা, চলো এসো বসো। তাহলে আমরা এসে ভোল্টেজ, ভোল্টেজ আসলে চাপ যেরকমটা বলেছিলাম, যে আমি যে চাপটা দিচ্ছি ইলেকট্রন প্রবাহিত হওয়ার জন্য সেটাই কি ভোল্টেজ। সো ভোল্টেজের যদি আমরা একক দিয়ে ডিফাইন করতে চাই এরকম যে জুল, এগুলো আসলে সবই ফিজিক্সের পড়া, বুঝতে পারছো? আমরা বলি না যে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে কি লাভ, ইঞ্জিনিয়ারিং মানে ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া ইঞ্জিনিয়ারিং অসম্পূর্ণ, এটা লাগবে, এখান থেকেই সবকিছু আসে। এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের একটা শাখা, বুঝতে পেরেছো? তার মানে এগুলো লাগবে। আচ্ছা, জুল কার একক? কাজের একক। কাজের একক হচ্ছে জুল, আমরা একদম ফিজিক্সে পড়ে আসছি কিন্তু ক্লাস 9-10 কাজের একক কি জুল। আর কুলম্ব কার একক? চার্জের একক। তার মানে আসলে ভোল্টেজ দ্বারা কি বোঝায়? ভোল্টেজ দ্বারা বোঝায় যে প্রতি একক চার্জে, এখানে কি আছে জুল পার কুলম্ব না, তার মানে প্রতি একক চার্জে সে কতটুকু কাজ করছে সেটাই কি আমাদের ভোল্ট। তার মানে 5 ভোল্টেজ দ্বারা কি বোঝায় যে 1 কুলম্ব চার্জের ফলে সে কত জুল কাজ করে? 5 জুল কাজ করে। এইটার দ্বারা কি ডিফাইন করা হয়? 5 ভোল্টেজ। তার মানে বুঝতে পারলাম ভোল্টেজ জিনিসটা কি। আমরা ওয়াটার অ্যানালজিতে আরো ভালোভাবে বুঝবো যে যে আমরা চাপটা দিচ্ছি, প্রেসারটা দিচ্ছি, যে বিভব পার্থক্য, এটাকে কি বলা হচ্ছে? ভোল্টেজ। একটা ধরো আমার কাছে এরকম লাইট আছে, যে সাপোজ বললাম এরকম একটা লাইট, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের যে বিভবের পার্থক্য সেটাকে আমরা কি বলবো? ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, তো পার্থক্য থাকলে তবে এই লাইটটা জ্বলবে। মনে করো আমি এই পাশে একটা ব্যাটারি লাগাই দিলাম, হ্যাঁ, এই পাশে একটা ব্যাটারি লাগালাম 5 ভোল্টেজের, এই পাশেও একটা ব্যাটারি লাগালাম 5 ভোল্টেজের, এই লাইটটা জ্বলবে? আমি ধরো এইভাবে কানেক্ট করে দিলাম, এটা লাগালাম, এই লাইটটা জ্বলবে? ব্যাটারি তো লাগাইছি, লাইট জ্বলবে? জ্বলবে না। কেন? কারণ এই পাশে আর ওই পাশ থেকে সমান পরিমাণে চাপ দিচ্ছি। ধরো তোমার কাছে দুইটা পানির ট্যাঙ্কি আছে, ঠিক আছে, এরকম দুইটা পানির ট্যাঙ্কি তুমি কানেক্ট করছো, এই পাশেও যতটুকু পানি আছে এই পাশেও ততটুকুই পানি আছে, পানি প্রবাহিত হবে একটা থেকে আরেকটাতে? হবে না। তার মানে পানি কিন্তু দুইটাতে আছে কিন্তু প্রবাহিত হচ্ছে না। কেন? কারণ এই পানির উচ্চতার মধ্যে কি নাই? ডিফারেন্স নাই। চাপের মধ্যে ডিফারেন্স নাই। উচ্চতার মধ্যে ডিফারেন্স নাই মানে কার মধ্যে নাই? চাপের মধ্যে ডিফারেন্স নাই। আমি যদি একটাতে এভাবে পানি কম রাখি তাহলে কি হবে বলো? এই পাশ থেকে সুন্দর মতো পানিগুলো এই পাশে প্রবাহিত হবে। সো এই ক্ষেত্রে সেম, এইখানে ভোল্টেজ তো আমি রাখছি ঠিক আছে, কিন্তু দুইটা ভোল্টেজের মধ্যে কি নাই? ডিফারেন্স নাই। ডিফারেন্স হলে তবে ইলেকট্রন গুলো ফ্লো হবে। আমি যদি এখানে 2 ভোল্টেজ দিলাম তাহলে একটা ডিফারেন্স আছে না, তখন ইলেকট্রন গুলো এই পাশ থেকে এই পাশে প্রবাহিত হতো, ফলে লাইটটা কি জ্বলতো। যতক্ষণ এখানে চার্জ থাকতো ততক্ষণ লাইটটা জ্বলতো। ঠিক আছে, যাই হোক, এখন আসলো ভোল্টেজ হচ্ছে কি তাহলে আমাদের জুল পার কুলম্ব। আর এটার একক কি বলো? ভোল্টেজের ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। ওকে, এটা কার নাম থেকে আসছে? বিজ্ঞানী ভোল্টার নাম থেকে আসছে। ঠিক আছে, এটার একক হচ্ছে ভোল্ট। এবার আসো কারেন্ট। ঠিক আছে, কারেন্ট, কারেন্টটা কি? ডিকিউ বাই ডিটি। আই ইজ ইকুয়াল টু কি জানি আমরা? ডিকিউ বাই ডিটি। যদিও বা তোমরা এখন ডিফারেন্সিয়েশন এগুলো হালকা পড়ো না, আমি সহজ ভাষায় বুঝাই যে আই ইজ ইকুয়াল টু কি? ডিকিউ বাই হচ্ছে ডিটি। ডি দ্বারা বোঝায় পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন। ডিকিউ মানে হচ্ছে চার্জের পরিবর্তন, কিউ মানে কি? চার্জ। ডিকিউ মানে চার্জের পরিবর্তন, ডিটি মানে সময়ের পরিবর্তন। তার মানে এই ডিকিউ বাই ডিটি দ্বারা বোঝায় সময়ের সাপেক্ষে চার্জের পরিবর্তনকে কি বলা হচ্ছে? কারেন্ট। ওই যে ওই কথায় চার্জে প্রবাহের হার, চার্জ যখন প্রবাহিত হয় তখন কি চার্জ পরিবর্তন হবে না? তুমি ব্যাটারির সাথে একটা লাইট দিছো, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, চার্জ ধীরে ধীরে কমবে কিনা? আমাদের মোবাইলের চার্জ ধীরে ধীরে কমে না? তার মানে সময়ের সাপেক্ষে চার্জের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। যখনই সময়ের সাপেক্ষে চার্জের পরিবর্তন হবে ওইটাই হচ্ছে ডিকিউ বাই ডিটি, আর এটাই কি আমাদের কারেন্ট। এটার একক কি? অ্যাম্পিয়ার। আর এই অ্যাম্পিয়ার মানে কি? দেখো ভোল্ট মানে কি বললাম, আমরা যদি ভোল্টকে ভাঙি তাহলে কি পাওয়া যায়? জুল পার কুলম্ব। আর অ্যাম্পিয়ারকে ভাঙলে পাওয়া যায় কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড। এই যে ডিকিউ বাই ডিটি, ডিকিউ কি? চার্জের একক, এটা কিউটা কি? চার্জ। তাহলে চার্জের একক কি? কুলম্ব। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড। এবার আসি পাওয়ার, বাংলা হচ্ছে ক্ষমতা, তাই না? তো ক্ষমতা কি? আমরা এই যে ধরো মেকানিক্যালে চলে যাই, ধরো বলি এত হর্স পাওয়ারের একটা মোটর, এত হর্স পাওয়ারের একটা মোটর বলি না? যার যত হর্স পাওয়ার বেশি তার তত ক্ষমতা বেশি। সো ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে প্রতি একক সময়ে কাজ করার সক্ষমতা। ধরো আমি যদি বলি এখান থেকে সব চেয়ার বাইরে বের করতে হবে, এখান থেকে সব চেয়ার বাইরে বের করতে হবে, তুমি একজনও পারবা না, কিন্তু তোমার ধরো 2 ঘন্টা লাগবে। আরেকজনকে বললাম সব চেয়ার বাইরে বের করতে হবে, সে 10 মিনিটে করলো, ক্ষমতা কার বেশি? যে 10 মিনিটে করেছে তার ক্ষমতাটা বেশি, রাইট? তো এই যে তার ক্ষমতাটা বেশি কিসের মাধ্যমে ডিফাইন করলাম? যে প্রতি একক সময়ে সে বেশি কাজ করতে পারে, তাই তো? তার মানে তার ক্ষমতাটা বেশি, একক সময় বেশি করলো। তাহলে পাওয়ারের একক আমরা কি বলতে পারি? কাজ কি বলো?
প্রতি একক সময়ে কাজের যে পরিবর্তন, প্রতি একক সময়ে কতটুকু কাজ করতে পারছে সেটাই কি পাওয়ার। তাহলে কতটুকু কাজ করতে পারে, এটা কি ওয়ার্ক, আর নিচে কি হবে টাইম। তাহলে ওয়ার্ক বা কাজের একক কি দেখছিলাম আমরা, জুল, এবং সময়ের একক কি সেকেন্ড। তার মানে পাওয়ার সমান কি জুল পার সেকেন্ড। এখন দেখো এইখান থেকে আমরা ওই পি ইজ ইকুয়াল টু ভিআই টা প্রমাণ করব কিভাবে, যে আমরা এখানে লিখলাম জুল, নিচে লিখলাম সেকেন্ড, ঠিক আছে। এবার উপরে একটা কুলম গুণ করলাম, নিচেও একটা কুলম গুণ করলাম। এটা কেন করলাম, কেননা এই যে জুল পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ফিজিক্সে, বাট আমরা যখন এটা ইলেকট্রিক্যালের সাথে রিলেট করতে চাইবো আমাদের ভোল্টেজ কারেন্টে নিয়ে আসতে হবে, রাইট। সেই ভোল্টেজ কারেন্টে কিভাবে নিয়ে আসবো দেখো। এবার দেখো এই যে জুল পার কুলম, জুল আছে নিচে আছে কুলম, এই জুল পার কুলম সমান কি জানি ভোল্টেজ লেখো। এবার দেখো এই যে কুলম পার সেকেন্ড এটা সমান কি জানি কারেন্ট, তার মানে ভি ইনটু আই। তার মানে আমরা কি বুঝলাম, পি ইজ ইকুয়াল টু, বুঝতে পেরেছো কই থেকে আসে। তো যেহেতু পরের ক্লাস আছে, স্টুডেন্ট চলে আসছে, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। অনেক কিছু আছে পড়ানোর জন্য আমি নিয়ে আসছিলাম, বাট আসলে সময় স্বল্পতার কারণে তোমাদেরকে আমি আজকে পড়াতে পারলাম না। আশা করি তোমরা কেউ ক্লাস মিস দিবা না, ক্লাস মিস দিলে অনেক কিছু মিস হয়ে যাবে। সো এইটা তো আমি সবার কাছে আশা করবো কেউ একটি ক্লাসও মিস করবে না, যতই রেকর্ড থাকুক চেষ্টা করবে অফলাইনে সবকিছু করার। সবাই কি লিস্টটা কমপ্লিট করেছো? ওকে, সো আমাদের আগামী ক্লাস আমি তোমাদের সবাই মোবাইলে মেসেজ করে জানিয়ে দিব, একদিন পরে হবে। কালকে তোমাদের কোনো ক্লাস নেই, একদিন পরে হয়তো বা তোমাদের হতে পারে, অথবা 2 দিন পরেও হতে পারে। আমি তোমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিব, আর তোমাদের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। তোমাদের সপ্তাহে নরমালি ক্লাস হবে হচ্ছে 3 দিন, কিন্তু এই প্রথম 1 মাস, এই মাসটা আমি সপ্তাহে ক্লাস নিব হচ্ছে, কোন সপ্তাহে 2 দিন 3 দিন নিতে পারি, কোন সপ্তাহে 2 দিন নিব। ক্লাসের ডিউরেশন লিমিটেড না, যেমন আজকে হলো 1.5 ঘন্টা, তবে যদি ফাঁকা থাকতো তাহলে আমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাসও নিতে পারতাম, বুঝতে পেরেছো। মিনিমাম 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2-2.5 ঘন্টাও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে মনে করো আমরা, এটাই তো বেসিক ইলেকট্রিসিটির পড়াশোনা, ডিসি সার্কিটের মধ্যে ঢুকে গেছি। সো আমরা সামনের পরীক্ষা থেকে একদম, মানে সামনের ক্লাস থেকে একদম পুরোপুরি ক্লাসের মধ্যে ঢুকে যাব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, বাকি কথা তোমাদের সাথে অনলাইনে হবে, যেহেতু ভাইয়ের ক্লাস আছে, আমাদের সময় স্বল্পতা, যার কারণে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। সবার কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমার সাথে জিজ্ঞাসা করবা, ক্লাস শেষে আমরা ওইখানে আমরা উঠে গিয়ে ওইখানেও প্রয়োজনে কথা বলবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, বন্ধ করে দাও। হ্যাঁ, না তোমাদের কোনো বই আনতে হবে না, যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল, তোমরা শীটটা পাও নাই। আগামী ক্লাসের আগে তোমাদেরকে আমি শীট দিয়ে দিব। হ্যাঁ।